মানবদেহের মৃত্যুর পর আত্মা শরীর ছেড়ে চলে যায়, কিন্তু যদি কোনো মানুষ বেঁচে থাকতেই তার আত্মাকে শরীরের বাইরে পাঠাতে পারে, আর সেই আত্মা ফিরে আসার আগে অন্ধকারের ওপাশ থেকে কেউ তাকে অনুসরণ করে যদি তার শরীরে প্রবেশ করে। ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ ইনসিডিয়াস। একটা এমন পৃথিবী যেখানে ভয় তোমার ঘরের ভেতরে নয়, ভয় অপেক্ষা করছে তোমার আত্মার ওপাশে। আর একবার যদি তুমি সেখানে পথ হারিয়ে ফেলো, তাহলে হয়তো তোমার শরীরে তুমি ফিরবে না, বরং অন্য কেউ ফিরবে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। অ্যান্ড লেট মি রিইন্ট্রোডিউস মাইসেলফ। আমি ইমন, অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সিনেহল। আজকে থেকে আমার এই চ্যানেলে ইনসিডিয়াস ইউনিভার্স শুরু করতে যাচ্ছি। আপনাদের অনেকের রিকোয়েস্টেই এই সিরিজটা নিয়ে কাজ করা, তাই অবশ্যই আজকের ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে। তো শুরু করা যাক ইনসিডিয়াস পার্ট 1। গল্পের শুরুতেই একটা রুমে একজন বাচ্চা ছেলেকে ঘুমাতে দেখা যায়। ছেলেটা খুব শান্তিতে ঘুমাচ্ছিল, তবে তার পাশেই আয়নার সামনে একটা ভয়ঙ্কর নারী অবয়বকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এরপর এক দম্পতিকে দেখা যায়, যশ আর তার স্ত্রী রেনাই ধীরে ধীরে বিছানা ছেড়ে উঠে যেন যশের ঘুমটা না ভাঙে। রেনাই নিচে নামলে দেখা যায় সব জিনিসপত্র প্যাকিং করা, মানে তারা এই বাড়িতে নতুন শিফট হয়েছে। একটু একটু করে ঘর গোছানোর কাজ শুরু করতেই রেনাই নিচে নেমে এসেছে। নিজের কিছু বই বুকশেলফে রাখতে গেলেই রেনাইয়ের চোখ আটকায় পুরনো একটা অ্যালবামে। হাতে নিয়ে দেখতে বসে পড়ে, যেন পুরনো সেই দিনগুলোর কথা তার মনে পড়ছে। এমন সময় চোখ ডলতে ডলতেই সেখানে আসে তাদের বড় ছেলে ডলটন জানায় তার নিজের রুমটা একটু পছন্দ হয়নি। রেনাই তার ছেলেকে বোঝায়, বাবা, থাকতে থাকতে অভ্যাস হয়ে যাবে। তখন মা ছেলে দুজন বসে পড়ে অ্যালবামে থাকা ছবিগুলো দেখতে। রেনাইয়ের বিয়ের ছবি, ছোটবেলার ছবি সব থাকলেও সেখানে যশের ছোটবেলার কোনো ছবি না থাকায় ডলটন জিজ্ঞাসা করে, মা, বাবার ছোটবেলার কোনো ছবি এখানে নেই কেন? রেনাই এই বিষয়ে শিওর জানে না, তাই ছেলেকে বলে দেয়, হয়তো তোমার বাবা ছবি তুলতে তেমন একটা পছন্দ করতো না। মা ছেলের এই মিষ্টি মুহূর্তের মাঝেই ঘুম থেকে কেঁদে ওঠে রেনাইয়ের ছোট মেয়ে কালি। শুরু হয়ে যায় ব্যস্ততায় ভরা একটা সকালের সূচনা। রেনাই নিজের 3 ছেলে মেয়েকে নাস্তা খাওয়াচ্ছে, ঘর গোছানোর কাজের পাশে ফোনেও কাজের জন্য কথা বলছে। এদিকে যশ নিজে উঠে চিলমুড়ে রেডি হয়ে নাস্তার জন্য চলে আসে। যশের নাস্তার জন্য প্লেট খুঁজতে গেলে রেনাই দেখে বুকশেলফে তার বইগুলো মেঝেতে পড়ে আছে। রেনাই ডলটনকে এসে জিজ্ঞাসা করে, কী ব্যাপার, তুমি এই বইগুলো এভাবে মেঝেতে ছড়িয়ে কেন রেখেছ? ডলটন বলে, মা, আমি তো এই কাজটা করিনি, তবে রেনাইয়ের স্পষ্ট মনে আছে এই বইগুলো সে গুছিয়ে বুকশেলফে রেখেছিল। এ সময় রেনাই যশকে বাচ্চাদের স্কুলে দিয়ে আসতে বললে যশ জানায় সে বাচ্চাদের দিয়ে আসতে বা নিয়ে আসতে পারবে না, আজকে তার সময় নেই। এই বলে সে কোনো মতে সবাইকে বিদায় দিয়ে বের হয়। রেনাই নিরাশ হয়ে যায়, তার চোখে মুখে ক্লান্তির ছাপ দেখেই বোঝা যায় যশ আসলে স্বামী হিসেবে দায়িত্ব খুব বেয়ার মিনিমাম পালন করে, আর যত সমস্ত চাপ আছে ঘরের সব কিছু রেনাইয়ের উপর পড়ে। সংসার সামলানো, নতুন বাসার সাথে 3টা বাচ্চা সামলানো প্রায় নাজেহাল অবস্থা রেনাইয়ের। বাড়ির সমস্ত কাজ শেষ করে রেনাই নিজেকে একটু সময় দেওয়ার জন্য নিজের শখের পিয়ানোটা নিয়ে বসে। পিয়ানো বাজিয়ে 2-1টা নিজের তৈরি গানও রেকর্ড করার স্বপ্ন দেখে রেনাই, যেগুলো রেনাই যশকে ডেডিকেট করে বানিয়েছে। এই সময় কালির কান্নার আওয়াজ পিয়ানোর ওপর রাখা সাউন্ড সিস্টেমে সে শুনতে পায়, এবং তৎক্ষণাৎ কালিকে সামলাতে তার রুমে চলে যায় রেনাই। তার ছোট মেয়েটার কান্না থামাতেই অ্যাটিক রুম থেকে একটা শব্দ শুনে কালিকে দোলনায় রেখে রেনাই সেই রুমটা চেক করতে চলে যায়। রুমের বাতিটা উঁচুতে হওয়ায় পাশে রাখা একটা মইয়ে পা রেখে
রেনাই সেই বাতিটা জ্বালাতে গেলে বাতি জ্বলে, তবে ময়ের সেই সিঁড়িটা ভেঙে আলগা হয়ে ঝুলে থাকে। হঠাৎ করে পাশের ফায়ার প্লেসের আগুন জ্বলে ওঠে। কোনো কিছু চোখে না পড়ায় কোনো মতে বাতিটা অফ করে সে রুম থেকে নেমে যায়। সেদিন রাত্রিবেলা যশ বাড়িতে ফিরে বাচ্চাদের জন্য খেলনা নিয়ে। মেঝো ছেলে ফোস্টার ছুটে গিয়ে আনন্দের সাথে সেই খেলনাগুলো নিয়ে নেয়। বাড়ির গোছগাছের কাজ অনেকটা সামলে ফেলেছে রেনাই। এটা দেখে যশ তার প্রশংসায় পঞ্চমুখ। তবে রেনাই যশকে জিজ্ঞাসা করে, আচ্ছা, আমার লেখা গানের শিটগুলো একটা বাক্সের মধ্যে রেখেছিলাম, সেটা কি তুমি দেখেছ? রেনাই সেটা অনেক জায়গায় খুঁজেও পায়নি। অলরেডি সম্পূর্ণ বাড়ি সে চেক করে ফেলেছে। যশ খুবই ক্যাজুয়ালি উত্তরটা দিলেও ব্যাপারটায় রেনাই কিছুটা বিরক্ত। যখন সবাই একসাথে সময় কাটাচ্ছিল তখন ডলটন সিঁড়িতে একা বসে নিজের সুপারহিরো কস্টিউম পরে খেলনা নিয়ে খেলছিল। ডলটনের পাশে অ্যাটিকের দরজা নিজে থেকেই খুলে গেলে হাতে লণ্ঠন নিয়ে ডলটন সেটা চেক করতে চলে যায়। অ্যাটিকের বাতি জ্বালানোর জন্য মই বেয়ে ওঠার সময় আলগা হয়ে থাকা সেই সিঁড়িটা ভেঙে ডলটন নিচে পড়ে যায়। তখন পাশে অন্ধকার থেকে হাড়ের কটমট করার শব্দ সে শুনতে পায় এবং কিছু একটা দেখে ডলটন চিৎকার করে ওঠে। ডলটনের চিৎকারে রেনাই যশ ছুটে এসে অ্যাটিকের বাতি জেলে ডলটনকে পড়ে থাকতে দেখে। মাথায় আর হাতে কিছুটা চোট পেলেও ডলটন সম্পূর্ণ সুস্থ ছিল। যশ আর রেনাই ভাবে পড়ে গিয়ে ব্যথা পাওয়ার জন্য হয়তোবা ডলটন চিৎকার করেছে। তখন রেনাই খেয়াল করে তার সেই মিউজিক শিটের বক্সটা এখানে পড়ে আছে, যেটা সে সম্পূর্ণটা ঘর তন্ন খুঁজে বেরিয়েছিল। তবে এটা এখানে কে রেখেছে? রুমে ডলটনকে শুইয়ে রেনাই যশ ছেলেকে বোঝায় সুপারহিরো সেজে একা একা এক্সপ্লোর করা বিপজ্জনক হতে পারে। পরবর্তীতে যেন এমনটা আর না দেখি। বাচ্চাদের সবাইকে ঘুম পাড়িয়ে রেনাই যশকে আজকে সারাদিনের ঘটনাগুলো বলার পরে সে বলছিল আজকের দিনটাই ভালো গেল না। এই বিষয়ে তারা আর কথা না বাড়িয়ে ঘুমিয়ে পড়ে। মাঝরাতে পুরো বাড়ির সকলে যখন ঘুমিয়ে আছে তখন ডলটনের রুমের জানালার বাইরে একটা গাছকে অদ্ভুতভাবে নড়তে দেখা যায়। সেদিনকার মতো পরের দিন সকালে রেনাই আর 5টা দিনের মতোই খুব ব্যস্ত সকাল নিয়েই শুরু করে। কালি কান্না করছে। ফোস্টার নাস্তা করলেও ডলটন এখনও ঘুম থেকে ওঠেনি। যশ রেডি হয়ে নাস্তার টেবিলে আসলে রেনাই যশকে ডলটনকে ঘুম থেকে ওঠানোর জন্য পাঠায়। যশ এসে ডলটনকে ডাকে। সে তার সাথে কথা বলেই যাচ্ছে, তবে ডলটন কোনো কিছুর রেসপন্স করছিল না। ডলটনের শ্বাস চলছিল, তবে ডলটনের ঘুম ভাঙছে না। তৎক্ষণাৎ তারা তাকে হসপিটালে নিয়ে গেলে ডক্টর জানায় ডলটন কোমায় আছে। যশ আর রেনাই ভাবে হয়তো গতকাল রাতে উঁচু থেকে পড়ে ব্যথা পাওয়ার কারণে ব্রেনে আঘাত লেগে এরকমটা হয়েছে। তবে ডক্টর জানায় ডলটনের সব রকমের পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। আশ্চর্যজনকভাবে সব রিপোর্টই স্বাভাবিক। ব্রেনে কোনো আঘাতও পর্যন্ত পায়নি সে। তবে ডলটন কীভাবেই ঘুমায় গেল আর কেনই বা ঘুম থেকে উঠছে না তার কোনো জবাব ডক্টরের কাছে নেই। রেয়ার কেস বলে ডক্টর নিজের গাটা কোনো মতে বাঁচায়। যতই হোক, মায়ের মন রেনাই সম্পূর্ণ ভেঙে পড়েছে তার ছেলেটার জন্য। যশ এখন ছেলেকে নিয়ে কি করবে সে এখন কিছুই জানে না। এভাবেই রেনাই ছেলের ঘুম ভাঙার প্রহর গুনতে গুনতে পার করে দেয় 3টা মাস। এখন ডলটনের চিকিৎসা বাড়িতেই চলে। একজন নার্স রেনাইকে দেখিয়ে দিচ্ছে কি করে মেডিকেল ইকুইপমেন্টগুলো চালাতে হবে। ছেলের এই অবস্থায় রেনাই এত বেশি হতাশ যে এখন তার আর গানের সুর ওঠে না। রেনাই নিজের পিয়ানোর পাশে বসেছিল। হঠাৎ কালির রুম থেকে সাউন্ড সিস্টেমে শব্দ হতে শুরু করে। কেউ যেন ফিসফিসানি কণ্ঠে ঝগড়া করছে। কণ্ঠগুলো বলছে, তুমি কিছু করতে পারবে না, এটা আমাকে দাও বলছি, দাও বলছি। সাউন্ড সিস্টেমটা নিয়ে রেনাই 1 পা 2 পা করে সিঁড়ির কাছাকাছি যায়। সাউন্ড সিস্টেম থেকে ভেসে আসছে কোনো এক পুরুষ কণ্ঠের রাগী কথা। এর সাথেই চিৎকার করে কান্না করল কালি। কালির রুমের দরজাটা খোলা। রেনাই ছুটে গিয়ে উপরের রুমে এসে মেয়েকে কোলে তুলে নিল। সম্পূর্ণ রুম, আলমারি, দরজা, পর্দা সব ঘুরে ঘুরে খুঁজলেও কোথাও কাউকে সে দেখতে পেল না। এইসবের পর নিজেকে শান্ত রাখে রেনাই। রাতে রেনাই ফোস্টারকে ঘুমাতে বলে সে তার নিজের জিনিসপত্রগুলো গুছিয়ে রাখছিল। রেনাই খেয়াল করে
স্কুল থেকে ফোস্টার একটা অ্যাওয়ার্ড পেয়েছে, তবে এই ব্যাপারে ফোস্টার কাউকেই কিছু জানায়নি। কারণ খুশি হওয়া বা আনন্দ উদযাপন করার মতো বাড়ির পরিবেশটা এখন আর নেই। ভাবা যায় এতটুকু বাচ্চা বয়সের দিক দিয়ে কতটা ম্যাচিওর। রেনে ফোস্টারের সাথে কথা বলে তাকে বোঝায় সব কিছুই ঠিকঠাক হয়ে যাবে তাড়াতাড়ি। ফোস্টার এবার তার মায়ের সাথে বলে, মা, আমার না রাতে ভয় লাগে। আমি ডলটনকে অনেক বেশি ভয় পাই। ডলটনের পাশের রুমে আমি থাকতে চাই না, আমার রুমটা পরিবর্তন করে দিও। রেনাই এর কারণ জিজ্ঞাসা করলে ফোস্টার বলে, ডলটন সারাদিন ঘুমায় আর রাতে উঠে সারা বাড়িতে ঘোরাঘুরি করে। রেনাই ফোস্টারের এই কথাটা একদমই সিরিয়াসলি নেয় না, কারণ এটা সম্ভবই বা কী করে? ডলটন কোমায় থাকা অবস্থায় রাতে উঠে হাঁটবে বা কী করে? তবে রাত বাড়তে শুরু করলে ফোস্টার বিছানায় শুয়ে ডলটনের রুমে কারো হাঁটাহাঁটি করার শব্দ আর কোনো অবয়বের চলার ছায়া দেখতে পায়। ভয়ে ফোস্টার হালকা পায়ে নিচের রুমের দরজাটা বন্ধ করে এবং তাড়াতাড়ি খাটে উঠে চাদর মুড়িয়ে শুয়ে পড়ে। এদিকে বিছানায় শুয়ে রেনাই যশ নিজেদের মধ্যে কথা বলছিল। রেনাই আজ সারাদিনের কথাগুলো যশকে জানায়। কালির রুমের সেই শব্দ, ফোস্টারের ভয়, এসব বলতে বলতে বাড়ির সদর দরজা থেকে জোরে জোরে কারো নক করার শব্দ শুনতে পায়। যশ তখন উঠে গিয়ে চেক করে, তখন বাড়ির বাইরে ভেতরে কাউকেই যশ দেখতে পায় না। তবে এই সময় কালির রুম থেকে তার চিৎকার করে কান্নার শব্দে রেনাই কালির রুমে চলে গেলে রুমের দরজাটা খুলতেই রেনাই এক চিৎকার করে ওঠে। কালির রুমের দোলনার পর্দার পেছনে কোনো এক অদ্ভুত দেখতে লোক দাঁড়িয়েছিল, তবে মুহূর্তেই সে অদৃশ্য হয়ে গেল। যশ রেনাইয়ের চিৎকার শুনে ছুটে এসেও সেখানে কাউকেই দেখতে পায় না। তবে রেনাই স্পষ্ট কাউকে দেখেছে এই কথাটা জোর দিয়ে বলায় যশও বিশ্বাস করতে বাধ্য হয়। কালীকে কোলে তুলে নিয়ে রেনাই আর যশ এই ঘটনাটা কী হলো তা বোঝার চেষ্টা করছিল। এরই মাঝে দরজার সিকিউরিটি অ্যালার্ম প্রচণ্ড জোরে শব্দ করে বেজে ওঠে। রেনাই তখন কালী আর ফোস্টারকে নিয়ে ডলটনের রুমে গিয়ে অপেক্ষা করে, আর যশ নিচে এই ব্যাপারটা দেখতে চলে যায়। যশ এবার নিচে গিয়ে দেখে কেউ তাদের দরজার লকটা ভেঙে ভেতরে ঢুকেছে। এজন্যই সিকিউরিটি অ্যালার্মের শব্দ বেজে উঠেছে। যশ সম্পূর্ণ বাড়ির তল্লাশি চালাতে শুরু করলে তবে কোথাওই কাউকে সে দেখতে পায় না। হঠাৎ করেই আবারও সিকিউরিটি অ্যালার্মটা বেজে ওঠে, মানে যে ভেতরে ঢুকেছিল সে নিজে থেকেই আবার বের হয়ে গেছে। এবং সেদিনকার মতো এরপর পুরো পরিবার ভয়ে গুটিসুটি হয়ে ডলটনের রুমে সারাটা রাত পার করে। পরদিন যশকে ক্লাসে দেখা যায়। পেশায় যশ একজন স্কুল শিক্ষক। ক্লাসটা শেষ করে যশ ভয়েস মেসেজে রেনাইকে জানিয়ে দেয়, আজকে আমার বাড়িতে ফিরতে লেট হবে, তুমি আমার জন্য অপেক্ষা না করে বাচ্চাদের নিয়ে ঘুমিয়ে পড়ো। মানে যশ বাহানা বানাচ্ছে বাড়িতে না ফেরার জন্য, কারণ যশ নিজে এসবের চাপ একদমই নিতে চাচ্ছে না, তাই যতটা সম্ভব সে বাইরে থাকার চেষ্টা করছে। আসলেই যশ স্বামী বা পিতা হিসেবে একদমই সাপোর্টিং না। যশের চোখে বারবার ভেসে ওঠে কোনো বাচ্চা ছেলের বিছানায় ঘুমিয়ে থাকার দৃশ্য। এই জিনিসটা তার সাথে প্রায়ই ঘটে। এখন কী বার করার, রেনাই একাই সবটা সামলে সে শুয়ে পড়ে। বোঝা যায় এইসবের চাপ যশ নিতে চায় না। রাতে 11:30টায় যশ বাড়িতে ফিরে, আবার যতটা সম্ভব তাড়াতাড়ি কাজেও চলে যায়। পরদিন নার্স এসে ডলটনের সব কিছু চেক করছিল। পাশে রেনাই বসেছিল। নার্স বলে, সাধারণত কোমায় যাওয়া রোগীদের এর চেয়ে বেশি সময় লাগে রেসপন্স করতে। রেনাই বলে, ডলটন কোমায় যায়নি, সে শুধুমাত্র ঘুম থেকে উঠছে না। ওর না সব কিছুই স্বাভাবিক আছে, শুধুমাত্র ডক্টররাই বুঝতে পারছে না ওর কেসটা কী হচ্ছে। এজন্যই ডক্টররা হার মেনে নিল। রেনাইও বুঝতে পারছে না সে নিজে কতদিন এইসব সহ্য করতে পারবে। নার্স রেনাইকে ভরসা দেয় শক্ত থাকতে, এবং এই বলে সে বিছানা ঠিক করতে গেলে রেনাই তাকে বলে, তোমার এটা আজকে করা লাগবে না, তুমি আজকের জন্য আসতে পারো। নার্সও তখন খুশি মনে চলে যায়। রেনাই বিছানার চাদরটা ঠিক করতে গেলে ডলটনের পায়ের কাছের বিছানার চাদর দেখে সে চমকে ওঠে। সাদা চাদরে রক্তমাখা হাতের ছাপ দেখেই বোঝা যাচ্ছে এটা কোনো মানুষের নয়। যশ স্কুলে বসেই ঘুমাচ্ছিল। রেনাই যশকে কল করে
তাড়াতাড়ি বাড়িতে চলে আসতে বলে। যশকে তার এখনই খুবই প্রয়োজন, কিন্তু আজকেও যশ ইচ্ছা করেই রাতে দেরি করে আসে রেনাই কল করে জানানোর পরেও। রেনাইও সেই চাদরটা নিয়ে দরজার সামনে যশের অপেক্ষায় বসে থাকে। রেনাই বুঝতে পারছে যশ এই সময় পরিবারের সাথে থেকে চাপ নিতে চাচ্ছে না, তবে রেনাইয়েরও যশকে এই সময় পাশে প্রয়োজন। এটা সে যশকে বুঝিয়েও বলে। স্কুলে তো কখনোই এরকম রাত হয় না বাড়ি ফিরতে, তাহলে এখন কেন হচ্ছে? যশ জানায়, এখন হচ্ছে কারণ আমি ওভারটাইম করছি। আসল কারণ ডলটনের মেডিকেল খরচটাও তো সামলাতে হয় এখন। রেনাই বলে, এই বাড়িতে আসার পর থেকেই সব কিছু খারাপই হচ্ছে আমাদের পরিবারে। কিছু তো একটা আছে এই বাড়িটাতে, মানে রেনাইয়ের মতে এই বাড়িটা হন্টেড। তবে যশ এই কথায় একমত না, তাই এবার সে রেগে রক্তমাখা হাতের ছাপের চাদরটা প্রমাণস্বরূপ যশের হাতে ধরিয়ে দিয়ে সে সেখান থেকে চলে যায়। তাদের এই ঝগড়ার পর যশ হলরুমের সোফায় ঘুমিয়ে পড়ে, আর রেনাই নিজের বেডরুমে। যশ সোফায় ঘুমিয়ে স্বপ্নে আবারও সেই ঘুমন্ত বাচ্চা ছেলেটাকে দেখতে পায়। এর সাথে দেখে একটা মোম দিয়ে সাজানো হলরুম, সাথে এই বাড়িটা। এদিকে রেনাইও স্বপ্নে ডলটনের রুমের জানালার পাশে কারো উপস্থিতি দেখে ঘুম থেকে লাফিয়ে ওঠে। রেনাই বিছানায় বসে জানালায় কারো ছায়া দেখতে পায়। রেনাই যশকে নাম ধরে ডাকলে সেই ছায়াটার আরও স্পিড বেড়ে যায়। হঠাৎই একজন ভয়ঙ্কর দেখতে লোক এসে রেনাইয়ের ওপর ঝাঁপিয়ে পড়ে। রেনাই চিৎকার করতে করতে বিছানা থেকে ছিটকে মেঝের কোণে ভয়ে বসে পড়ে এবং কালিও কান্না করা শুরু করেছে। চিৎকার শুনে যশ নিচ থেকে ছুটে আসে, তবে সেখানে যশ কাউকেই দেখে না। লোকটা যেন রেনাইয়ের চোখের সামনে থেকে পাখির মতো উড়ে কোথাও যেন চলে গেল। এটা সেই লোক ছিল যাকে কালির রুমে রেনাই এর আগে দেখেছিল। আজকে কালি রেনাইয়ের রুমে আছে, তাই হয়তো সে এই রুমে এসেছে। এই সবটার সত্যতা যশকে রেনাই বোঝানোর চেষ্টা করে। যদিও যশ রেনাইয়ের কথায় এবার বিশ্বাস করছিল, কিন্তু এই ব্যাপারে সে কি করতে পারে সেটা যশ বুঝতে পারছে না। যশ ভয়ার্ত অবস্থায় থাকা রেনাইকে জিজ্ঞাসা করে, আচ্ছা এই সময়ে আমার কি করা উচিত? আমি কি করব? সবার জন্য কি করতে পারি তুমি আমাকে বলে দাও। রেনাই জানায়, আমি এই বাড়িতে আর এক রাতও থাকতে পারবো না। আমাদের কালকেই এই বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যেতে হবে। এই ব্যাপারটাতে যশ রাজি হয়ে যায়। পরের দিনই তাদের পরিবার বাসা পরিবর্তন করে অন্য একটা বাড়িতে ওঠে। এই কাজে রেনাইকে এবার সাহায্য করতে এসেছে যশের মা লরেন। গতবার বাসা পরিবর্তন করে যশের হাত খালি হয়ে গেছে, তাই এবার একটা 4 কামরার ছোট বাড়িতে তারা উঠেছে। লরেন রেনাইকে কাজে সাহায্য করছে, আর দুইজন এই কথাগুলো বলছে। যদিও কিছুদিন তাদের খারাপ কেটেছে, তবে এবার বাড়ি পাল্টে রেনাইয়ের মনে হচ্ছে সব কিছু হয়তোবা ঠিক হয়ে যাবে। রেনাই কেন যেন একটু মনে মনে স্বস্তি পাচ্ছে। সাথে এতদিনের নিজের সব ধকল আর অভিজ্ঞতা সহ্য করে সে বড়ই ক্লান্ত। রেনাই ভেবেছিল লরেন তার পরিস্থিতি একটুও বুঝবে না, তবে কিছুটা বলতেই লরেন যশের থেকে তাকে ভালোভাবেই বুঝতে পারল। রেনাইও তার শাশুড়ির কাছে একটা ভরসার জায়গা পেল। কাজের সময় লরেন পরিবারের সাথে তোলা একটা ফ্যামিলি ফটো দেখে খুব বেশি অবাক হলো, কারণ লরেন জানে যশ কখনোই নিজের কোনো ছবি তোলে না বা তুলতে পছন্দ করে না। এই ছবিটা সে কি করেই বা তুলল? রেনাই জানায়, আরে মা, সে তো ছবি তুলতে চায় না, আমি তাকে দিয়ে জোর করে তুলিয়েছি। এই কথা শুনতে পেয়ে লরেন বিষয়টা হেসে উড়িয়ে দেয়। লরেন যাওয়ার পর মিউজিক প্লেয়ার চালিয়ে রেনাই ঘরের ময়লা পরিষ্কার করছিল। পাশের দেয়ালের দিকে মুখ করে পুরনো পোশাক পরা বাচ্চা দাঁড়িয়েছিল, যাকে রেনাই এর আগে খেয়াল করেনি। রেনাই ময়লা কুড়িয়ে বাইরে ফেলতে গেলে মিউজিকটা নিজে থেকেই পাল্টে যায়। রেনাই জানালা দিয়ে তাকাতেই একটা বাচ্চা ছেলেকে সেই গানে নাচতে দেখে। সে ছুটে রুমে চলে গেলে সেখানে আর কাউকেই দেখতে পায় না। দরজাটা আস্তে আস্তে করে লেগে যায়, যেন কেউ সেখান দিক দিয়ে চলে গেল। দেখতে গেলে বাচ্চাটা রেনাইয়ের পেছন দিক দিয়ে দৌড় দেয়। পেছনে রাখা সব
বড় ঘড়ির সামনে বাচ্চাটিকে দাঁড়িয়ে দেখে রেনাই সেখানে যেতে নিলে সে বাচ্চাটা ছুটে চলে যায় ফোস্টারের রুমে। বাড়িতে এদিক সেদিক থেকে বাচ্চার হাসির শব্দ আসছে। রেনাই ফোস্টারের সম্পূর্ণ রুমটা সার্চ করে। তার চোখে শুধু পড়ে দোলতে থাকা একটা ঘোড়া। দরজার পেছনে সব জায়গায় দেখে কোথাওই এই বাচ্চাটা নেই। পাশে ডলটনের রুম থেকে বাচ্চার হাসির শব্দ আসলে ডলটনকে ডাকতে ডাকতে রিনাই তার রুমে গিয়ে ঢুকে পড়ে। সেই ছেলেটা একটা কাপবোর্ডের মধ্যে গিয়ে পর্দার আড়ালে লুকিয়ে পড়ে। সেখানটাতে কেউ আছে বলে মনে হলে রিনাই দেখতে পায় আলমারির সেই পর্দার নিচে কারো জুতো দেখা যাচ্ছে। একটা হকি স্টিক হাতে নিয়ে রিনাই পর্দা সরিয়ে কাউকেই দেখে না। একটু স্বস্তি ফিল করলেই তখনই উপর থেকে দরজা খুলে ঝাঁপিয়ে পড়ে বাচ্চাটা অদৃশ্য হয়ে যায়। এবার এই ঘটনায় প্যানিক করে কেঁদে ফেলে রেনাই। আজকে যশ বাড়ি ফিরে দেখে রেনাই একজন প্রিস্টের সাথে কথা বলছে। রেনাই লরেনকেও খবর দিয়ে এনেছে। প্রিস্ট চলে যাওয়ার পর রেনাই যশের সাথে কথা বলে জানায় সেই জিনিস সে বাড়িতে ছিল, সেটা এখন এই বাড়িতে আমাদের পিছনে পিছনে এসেছে। বাচ্চার ঘটনা বললে রেনাইয়ের কথা শুনে যশ হাসতে শুরু করে। তখন লরেন বলে সে রেনাইয়ের সব কথা বিশ্বাস করে, কারণ সে একজন মা। এগুলো একসময় আমি নিজেও ফেস করেছি। লরেন গত রাতে একটা দুঃস্বপ্ন দেখেছে। লরেন জানায়, গতকাল রাতে আমিও একটা দুঃস্বপ্ন দেখেছি। স্বপ্নে দেখলাম আমি এই বাড়িতে এসেছিলাম রাতে, তখন বাড়ির সকলে ঘুমিয়েছিল, কিন্তু আমি আমার স্বপ্নের মধ্যে ফিল করতে পারছিলাম তোমাদের এই বাড়িতে সবাই ঘুমিয়ে থাকলেও কেউ একজন জেগে আছে এবং তোমাদের ওপর নজর রাখছে। আমি তখন ডলটনের রুমে গেলাম এবং সেখানে গিয়ে আমি চমকে উঠি। রুমের অন্ধকারে এক কালো রঙের বিশাল লম্বা ছায়া ভয়ঙ্কর আকৃতি নিয়ে দাঁড়িয়েছিল। আমি সেই অবয়বকে জিজ্ঞাসা করলাম, এই কে তুমি? সে অবয়ব উত্তর দেয়, আমি ভিজিটর, তোমার কি চাই এখানে? কথাটা জিজ্ঞেস করলে সে অবয়বটা হাত দিয়ে ডলটনের দিকে ইশারা দেখিয়ে বলে, ডলটনকে চাই। কথাটা বলার সাথে সাথেই লাল মুখ আর এক কালো শরীর বিশিষ্ট সেই অবয়বকে যশের পেছনে দেখে লরেন চিৎকার দিয়ে ওঠে। রেনে আর যশ লরেনকে শান্ত করছিল। এর মাঝে ডলটনের রুম থেকে বিকট এক শব্দ আসতে শুরু করে। তারা তিনজন যখন ছুটে যায়, রুমের দরজাটার লক খুলছিল না। অনেক চেষ্টার পর যশ রুমের দরজা খুললে তারা ভেতরে গিয়ে ভয়ে কেঁপে ওঠে। ডলটন মেঝেতে পড়ে আছে। সম্পূর্ণটা রুম লণ্ডভণ্ড হয়ে আছে, যেন কোনো এই রুমের মধ্যে ঝড় বয়ে গেছে। বিছানার চাদরে আবারও সেই রক্তে মাখা হাতের ছাপ। এবার এসব দেখে যশের হাসি উড়ে গেল। রেনাই আর লরেনের কথা তার বিশ্বাস হলো। দরজায় দাঁড়িয়ে লরেন বলে, আমি একজনকে চিনি যে আমাদের সাহায্য করতে পারে। তোমরা যদি অনুমতি দাও তাহলে তাকে ডাকবো। এখন উপায় না থাকায় ভূত ভাগাতে ওঝাকে ডাকতে রাজি হয় যশ। এরপর বাড়িতে আসে স্পেক্স আর টাকার নামের দুইজন লোক। স্পেক্স আসলে প্যারানর্মাল ঘটনা ইনভেস্টিগেট করে সে তার বইয়ের মধ্যে স্থান দেয় এবং নিউজের মধ্যে এইসব ঘটনা ছাপিয়ে দেয়। আর টাকার মূলত সম্পূর্ণ সাউন্ড ডিভাইস নিয়ে কাজ করে। তার কাজ সাউন্ডের যেসব অডিও ইকুইপমেন্টস আছে সেগুলোকে প্রপারলি ব্যবহার করা। তাদের সাথে এলিস নামের একজনের আসার কথা ছিল, যার কথা লরেন বলেছিল। তবে এরা দুজন জানায় এলিস আসার আগে তারা একটু বাড়িটা পরীক্ষা নিরীক্ষা করে দেখতে চায় আদৌ এখানে কোনো সমস্যা আছে কি না। মাঝে মাঝে দেখা যায় বাড়ির মধ্যে যেসব ইলেকট্রোম্যাগনেটিক অ্যাটমসফিয়ার তৈরি হয় বা এনভায়রনমেন্ট থাকে, সেখানে যদি বাড়ির ওয়্যারিংয়ে কোনো সমস্যা হয়ে যায় তাহলে মানুষ হ্যালুসিনেট করতে পারে। তাই প্রাথমিকভাবে আমরা সেগুলোই চেক করতে এসেছি। নিজেদের উদ্ভট যন্ত্রপাতি বের করে তারা সম্পূর্ণ ঘরে সাউন্ড ট্র্যাক করছিল, সাথে বিশেষ ক্যামেরায় ছবিও তুলছিল। তাদের দুজনের এই অদ্ভুত আচরণে যশ খুবই বিরক্ত হচ্ছিল। স্পেক্স যশ আর রেনাইকে তারা কি করছে সেটা বোঝানোর চেষ্টা করে। টাকার তখন ফোস্টারের রুমে অদ্ভুত শব্দ ট্র্যাক করলে রুমের বাইরে বের হয় আর ডলটনের রুমের সামনে ক্যামেরায় দেখতে শুরু করলে হঠাৎই
দুজন নারীকে সে ক্যামেরার সামনে ভয়ঙ্কর হাসি দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে। টাকার তখন কয়েক কদম পিছু পা হয়ে যায় এবং স্পেক্সকে বলে, এখনই এলিসকে কল কর, তাকে এখনই আসতে বল। মানে এবার তারা সম্পূর্ণ শিওর যে এখন এখানে আসলে বড় রকমের কোনো সমস্যা আছে। ততক্ষণে এলিস সেখানে চলে আসে। যশকে দেখে এলিস বলে, তুমি অনেক বড় হয়ে গেছো, শেষবার যখন তোমাকে দেখেছিলাম খুবই ছোট পেয়েছিলাম। যশ তখন অনেকটাই অবাক হয়, তার মনেই নেই এলিসের কথা। এলিস আর লরেন বহু বছরের পুরনো বন্ধু। এলিসের কাছে সাইকিক পাওয়ার আছে, সে এমন কিছুর উপস্থিতি দেখতে পায় সেটা সাধারণ মানুষ দেখে না। পরিচয় পর্ব শেষ করে এলিস পুরো বাড়িটা ঘুরে দেখতে চাইল, সাথে স্পেক্সকে নিজের স্কেচ বুক নিয়ে আসতে বলল। তারপর ডলটনের রুমে এসে এলিস লাইটটা অফ করে রাখতে বলে। ডলটনের সামনে যেতেই তার উপরের সিলিংয়ের অন্ধকারে কোনো একটা কিছুর দিকে তাকিয়ে এলিস তাড়াতাড়ি স্পেক্সকে ডাকে। এলিস বর্ণনা দিতে থাকে আর স্পেক্স তা স্কেচ করে। স্কেচ পূর্ণ হতেই রেনাই ছুটে গিয়ে স্কেচবুকটা হাতে নেয়। স্কেচবুকে সেই লাল মুখ, কালো শরীর বিশিষ্ট ডিমনের ছবি আঁকা দেখে রেনাই বাতি জ্বালিয়ে দিলে সিলিংয়ে কিছুই ছিল না। এবার খুব গম্ভীরভাবে পুরো ঘটনাটা ব্যাখ্যা করতে শুরু করে এলিস। এলিস জানায় আসলে তাদের বাড়িটা হন্টেড না, বরং সমস্যাটা আসলে ডলটনের। মানে প্রেতাত্মাদের ছায়া বাড়িতে ছিল না, তাদের ছেলে ডলটনের ওপর ছিল। এলিস বলতে শুরু করে, ডলটন আসলে কোমায় ছিলই না, সে শুধু ঘুমিয়ে আছে, তবে ঘুম থেকে উঠছে না। এর কারণ ডলটনের আত্মা তার শরীরের মধ্যে নেই। ডলটনের কাছে একটা সাইকিক পাওয়ার আছে যার নাম অ্যাস্ট্রাল প্রজেকশন। ঘটনাটা ঘুমন্ত অবস্থায় মানুষের আত্মা তার শরীরে থাকে না। ডলটনের কাছে অ্যাস্ট্রাল পাওয়ার থাকার কারণে ঘুমন্ত অবস্থায় তার আত্মা বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে পারে এবং এটা ডলটন অনেক দিন ধরেই করে আসছে। তবে ডলটন মনে করে এগুলো শুধুই তার স্বপ্ন, এজন্যই ডলটন কখনোই ভয় পেত না। নির্ভয়ে থাকার কারণে এবার ডলটন ঘুরতে ঘুরতে এমন জায়গায় চলে গেছে যে সেখানে তার যাওয়ার কথা ছিল না, এবং এলিস এই জায়গার নাম দিয়েছে দ্য ফার্দার। এটা এমন এক জায়গা যা আমাদের পৃথিবী থেকে দূরের কোনো এক ডাইমেনশন, তবে এটা আমাদের আশেপাশেই আছে। সেখানে সময় চলে না, আর সেখানকার বাসিন্দা আত্মারা, বিশেষ করে সেখানটাতে ডিমনরা বসবাস করে। সাধারণত জীবিত লোকেরা সেই জায়গায় যেতে পারে না, কিন্তু ডলটন সেখানে গিয়েই আটকে গেছে। সে এখন ফিরে আসতে পারছে না। এখন আত্মা ছাড়া একটা জীবিত শরীর এভাবেই পড়ে আছে, তাই বাকি আত্মারা তার আশেপাশে ঘোরাঘুরি করে। ডলটনের শরীরে ঢুকে তার শরীর দখল নেয়ার চেষ্টা করছে। এখনও হুট করে আত্মাগুলো ঢুকতে পারছে, এর কারণ ডলটনের আত্মা এখনও তার শরীরের সাথে জুড়ে আছে। কিন্তু যত সময় পার হবে তত বেশি এই জোর আলগা হবে, আর আত্মাদের ডলটনের দেহ পজেস করতে আরও বেশি সুবিধা হবে। এমনভাবে চলতে থাকলে একসময় আমরা হয়তো ডলটনকে হারিয়ে ফেলব। সব সময়ের মতো হয়তো ডলটন সেখানেই ফেসে থাকবে। এদের মাঝে কিছু আত্মা শুধুমাত্র আরেকবার বাঁচতে চায়, কিন্তু এইসবের অস্তিত্বের মাঝেও এমন একটা এন্টিটি আছে যে ডলটনের সব থেকে কাছে আছে, এবং এ আর কেউ নয়, এমন এক গুপ্তঘাতী ডিমন যে শুধু মানুষদের কষ্ট দিয়ে মজা নেয়। এবার এইসব কথা শুনে রেনাই তো ছেলের জন্য আরও বেশি ঝুলে পড়ে যাচ্ছে। তবে যশ এইসব আজগুবি কথায় বিশ্বাস না করে বিরক্ত হয়ে গেছে। যশের মনে হচ্ছিল এই তিনজন আসলে ভণ্ড, যারা কিনা এই সুযোগের সদ্ব্যবহার করে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার ধান্দা করছে, যেরকমটা অনেকেই করে থাকে। তাই কোনো কথা না ভেবে এই সমস্যা সমাধানের জন্য এলিসের বাকি কোনো কথা না শুনেই তাদের তিনজনকে বের করে দেয়। যশ তাদের বলছিল, $600 তো, সমস্যা নেই, তোমরা তোমাদের টাকা পেয়ে যাবে। কিন্তু রেনাই আটকানোর চেষ্টা করলেও বিষয়টা তার সেলফ রেসপেক্টে লাগে, তাই সেখান থেকে এলিস চলে যায়। এবার যশ ডলটনের রুমে এসে তার সাথে কথা বলে। সে কি সত্যি ঘুমিয়ে আছে?
এলিস তার সম্পর্কে কি বলছে এইসব? যশ তখন কান্নারত অবস্থায় তার ছেলেকে বলছে, এলিস যা বলেছে তা যদি সত্যিই হয় তাহলে আমাদের কোনো না কোনো একটা ইশারা দাও। ঠিক তখনই ডলটনের আঁকা স্কেচগুলোর মধ্যে থেকে একটা খুলে পড়ে যায়। যশ সেগুলো দেখতে শুরু করে। সেখানে লাল চেহারার সেই ডিমনের ছবি সে এঁকেছে। এরই সাথে পাশে যেসব পিকচারগুলো ছিল সেখানে একটা লাল রঙের দরজা, একটাতে নিজের ঘুমন্ত ছবি এঁকেছে যার নিচে লেখা ছিল, আজকে আমি নিজেকে স্বপ্নের মধ্যে ঘুমিয়ে থাকতে দেখেছি। পাশের ছবিটাতে আঁকা সে উড়ছে, নিচে লেখা, তারপর আমি আকাশে উড়ে গেলাম। এটা দেখে যশ উপলব্ধি করে আসলেই এলিসের কথা হয়তো সত্যি হতেও পারে। এটা ভেবে যশ কান্না করে ফেলে। তখন রেনাই রুমে আসলে যশ জানায়, আমি রাজি আছি, তাকে ডাকো। ছেলের জন্য সে এলিসের ওপর ভরসা করে আরেকবার চেষ্টা করে দেখবে। যশ আবার এলিসকে ডাকে। এলিস আসার পরই আগেই যশ আর রেনাইকে বলে রাখে, কি হচ্ছে না হচ্ছে তোমরা কিছুই বুঝতে পারবে না, তবে তোমরা সবাই চুপ থাকবে। সমস্ত ইকুইপমেন্টস সেট করে নিজেরা রেডি হয়, টাকার ছবি তুলবে। এলিস একটা যন্ত্র মুখে পরে নেয়, যেটা কিনা স্পেক্সের কানের হেডফোনের সাথে যুক্ত। মূলত এখানে এলিস ডলটনের আত্মার সাথে যোগাযোগ করবে। মূলত কথা বলে ডলটনকে রাস্তা দেখিয়ে তার শরীরে ফিরিয়ে আনার চেষ্টা করবে। এলিস যে কথা বলবে ডলটনের সাথে সেটা স্পেক্স ফিসফিসিয়ে শুনবে। স্পেক্স তাদের কথোপকথন শুনবে আর সেই খাতার মধ্যে নোট করবে, এবং যশ আর রেনাই জানতে পারবে ডলটন আসলে কি বলছে। একটু পরেই এলিস ডলটনের সাথে কানেক্ট করতে পারে। ডলটন কি বলছে স্পেক্স সেগুলো লিখতে থাকে। ডলটন বলে, এখানে অনেক অন্ধকার, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। স্পেক্স ডলটনকে বলছে, দেখার প্রয়োজন নেই, তুমি আমার কণ্ঠ ফলো করে এখানে চলে আসো। ডলটন বলে, আমি কিচ্ছু বলবো না, সে শুনতে পেলে আমাকে অনেক মারবে। স্পেক্স জানতে চায়, কে মারবে? ডলটন বলে, সেই আগুন মুখ লোকটা, সে আমাকে প্রতিদিন মারে। মানে সেই লাল মুখওয়ালা ডিমনের কথা সে বলছে। এলিস ডলটনকে নিজের দিকে ডাকছিল। এই সময় পুরো রুমের পরিবেশটা পাল্টে যায়। ক্যামেরায় বারবার ছবি উঠতে শুরু করে। এলিস অস্থির হয়ে পড়ে এবং স্পেক্স লিখেই চলেছে, যেখানে আবার ডলটনের জায়গায় সেই ডিমন কথা বলছিল। সে হুমকি ধামকি দিচ্ছিল এলিসকে। ক্রমাগত লিখতে লিখতে স্পেক্সের কলম ভেঙে যায় এবং এলিস আউট অফ কন্ট্রোল হয়ে পড়ে। তখন যশ খেয়াল করে ডলটন আর বিছানায় নেই। সাথে সাথেই যেমন টেলিপোর্ট হয়ে ডলটন তাদের সামনে এসে দাঁড়ায়। স্পেক্স এলিসের মাঝে ডলটন নিজের হাত সামনে বাড়িয়ে টেবিলের উপর জোরে এক বাড়ি মারতেই বসে থাকা সকলেই ছিটকে গিয়ে দৌড়ে পড়ে যায়। এরপর ডলটন ঘরের সব কিছু ভাঙচুর করতে শুরু করে। বাকি আত্মারাও সেখানে আসতে শুরু করে। সেই দুই ভয়ঙ্কর হাসি দেয়া নারী আর বাচ্চা, বিশেষ করে কালির পিছে নেওয়া সেই লোকটা রেনাইকে এসে চেপে ধরে এবং তার গালে লিক করলে রেনাই সমানে চিৎকার করেই যায়। যশ তখন আটকানোর চেষ্টা করলে লোকটা যশকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ততক্ষণে ডলটন স্পেক্সকে আছড়ে ফেলে দেয়। এলিস ডলটনকে এবার চেপে ধরে শান্ত করার চেষ্টা করে আর সেই ডিমনকে ডলটনের শরীর থেকে সাময়িকভাবে দূরে রাখে। টাকার তখন রুমের লাইটটা অন করার সাথে সবটাই স্বাভাবিক হয়। ডলটন মেঝেতে পড়ে আছে। যশ তার শ্বাস চেক করে। ঘরের মধ্যে আইস কিউব জাতীয় জিনিস না থাকাতে স্পেক্স না চাইতেও মাংস টুকরো দিয়ে নিজের মাথায় সেক দিতে শুরু করে। অন্যদিকে টাকার তাকে সেই ফুটেজটা দেখায় সিসি ক্যামেরার। তবে এখানে কিছু রেকর্ড না হলেও ভিডিওতে দেখা যায় সেই লাল মুখের ডিমনটা তখনও বাইরে থেকে ডলটনকে নিয়ন্ত্রণ করছিল। তবে সেই ডিমন এবার ডলটনের অনেক কাছাকাছি এসে পড়েছে। এবার পরিস্থিতিটা হাতের বাইরে চলে যাচ্ছিল। এলিস এবার লরেনকে ডেকে এনেছিল, কারণ এবার বড় একটা রহস্যের ফাঁস করার সময় হয়েছে। লরেন বলতে শুরু করে কিভাবে তার পরিচয় এলিসের সাথে হয়েছে, কারণ বহু বছর আগে রিনায়ের মতো একই অবস্থা হয়েছিল লরেনের।
তখন লরেন এলিসের কাছে সাহায্য চেয়েছিল এবং সে তাকে সাহায্য করেও ছিল। আর ডল্টনের এই ক্ষমতা এমনি এমনি আসেনি, এটা সে পেয়েছে তার বাবা জশের কাছ থেকে। জশ এবার সব কিছুই গুলিয়ে যায়। সে বলে, আমার মাঝে এরকম কোনো শক্তি নেই, তোমরা কি বলছো? এবার লরেন বলতে শুরু করে। ছোটবেলায় জশ রাতে ঘুমাতে ভয় পেত। জশ লরেনকে প্রতিদিনের মতোই বলতো সে রাতে একজন বুড়ি মহিলাকে তার নিচের রুমে দেখে ঘুমানোর সময়। মানে মুভির শুরুতে সেই ঘুমন্ত বাচ্চাটা আসলে জশ ছিল। তার কাছে সেই ডাইনিকে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল। জশ তার মাকে বলে সেই মহিলাকে সকলেই দ্য ব্রাইড ইন দ্য ব্ল্যাক নামে চেনে। লরেন ভাবছিল বাচ্চা মানুষ হয়তো বানিয়ে গল্প বলছে। এই ভেবে এই ব্যাপারটায় সে পাত্তা দেয় না কিছুদিন। তবে এরপর লরেন জশের ছবি তুলতে গেলে ছবিতে সেই বুড়ি মহিলাকে দেখা যায়। লরেন তখন রেনাই এবং জশের হাতে জশের ছোটবেলার তোলা সেই ছবিগুলো দেখিয়ে বলে, প্রথমে ভেবেছিলাম ক্যামেরাতে সমস্যা আছে, কিন্তু পরে আমি খেয়াল করি প্রত্যেকটা ছবিতে সেই বুড়ি মহিলাটা একটু একটু করে জশের কাছে আসছে। তখন ভয় আর আতঙ্কে লরেন তার স্বামীর কাছে এই বিষয়টা জানায় এবং জশের বাবা আগে থেকেই এলিসকে চিনত, তাই তাকে একদিন তাদের বাড়িতে ডাকা হয় এবং সেখান থেকেই এলিসের সাথে লরেনের পরিচয়। এলিস তখন সম্পূর্ণ ঘটনা পর্যবেক্ষণ করে বুঝতে পারে সেই বুড়ি আসলে জশের শরীর দখলের চেষ্টা করছে। এটা বুঝতে পেরে এলিস জশকে বাঁচাতে তার মেমোরিটা মুছে ফেলেছিল, যেই কারণে জশের আত্মা শরীর ছেড়ে বের হওয়ার কথা ভুলে গিয়েছিল এবং সাথে সেই ডাইনিকেও সে চিরতরে ভুলে যায়। এজন্যই লরেন জশের ছোটবেলার সব ছবি সরিয়ে রেখেছিল। আর সেদিন থেকেই জশ এখনও নিজের ছবি তুলতে ভয় পায়। এই কারণে জশকে ফ্যামিলি ফটোতে দেখে জশের মা লরেন অনেক অবাক হয়েছিল। রেনাই জশকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে সে জানায়, আমার কিছুই মনে পড়ছে না, তবে ছবি তোলার প্রতি জশের মনে সেই ভয়টা তার মনের কোণেই থেকেই গেছে। জশের আত্মাকে আটকে রেখে সেই বুড়ি যা করেছিল ঠিক তাই করছে এই লাল মুখের ডিমনটা। জশ তো সময় থাকতে বেঁচে গিয়েছিল, তবে ডল্টনের হাতে সময় খুবই কম। এখন এলিসের মতে ডল্টনকে বাঁচানোর একমাত্র উপায় সেই ফার্দারে গিয়ে ডল্টনকে নিয়ে আসা, এবং এই কাজটা এখন করতে পারে একমাত্র জশ। জশও এক কথায় এই কাজটা করতে রাজি হয়ে যায়। রেনের কাছ থেকে বিদায় নিয়ে জশ প্রস্তুত হয়ে বসে। এলিস কাজটা শুরু করার আগে জশকে বলে, তুমি যেখানেই যাও না কেন ফিরে আসার জন্য প্রস্তুত থেকো, আর আত্মাদের কাউকে বুঝতে দিও না যে তুমি জীবিত মানুষ। এবার এলিস একটা পেন্ডুলাম দেখিয়ে জশকে হিপনোটাইজ করতে শুরু করে এবং তাকে তার ব্রেনের এমন এমন অংশকে টাচ করতে বলে যে একটু পর সে চোখ খুলে নিজের সামনে এলিসকে দেখতে পেয়ে বিরক্ত হয়ে জশ উঠে পড়ে। সে বলে, তুমি তো নিজেই জানো না কি করতে হবে না করতে হবে, কিভাবে করতে হবে। পেছনে ঘুরতেই জশ চমকে ওঠে। সে অলরেডি নিজের শরীরের বাইরে চলে এসেছে। এলিস তার মাথা বাঁকিয়ে বলে, এখন থেকে তুমি যা করার করবে, আমি শুধু ফার্দারের পথে তোমাকে গাইড করতে পারি আমার কণ্ঠে। এই বলে এলিস অদৃশ্য হয়ে যায়। জশ আশেপাশে রাখা একটা লণ্ঠন হাতে নিয়ে দরজার বাইরে বের হয়। চারপাশটা কেবল অন্ধকার আর অন্ধকার। পাশে কোনো বাচ্চা যেন সামনে ছুটে গিয়ে দাঁড়িয়ে পড়ল। ডল্টন বলে ডাকতে ডাকতে বাচ্চাটার কাছে যেতেই জশ দেখে এটা তো ফোস্টার, মানে তার ছোট ছেলে। ফোস্টার হাতের ইশারায় তাদের পুরনো বাড়িটিকে দেখাচ্ছে। ভেতরে ঢুকতেই জশের পাশ দিয়ে একজন মহিলা ছুটে গেলে সিঁড়ি দিয়ে সে উপরে উঠে যায়। জশ মহিলাটাকে ডাকে, তবে সে তার কোনো সাড়া দেয় না। সেই মহিলাটার পেছনে সিঁড়ি দিয়ে উপরে উঠে এবং এক এক কক্ষ করে সে মহিলার কণ্ঠের কান্নার শব্দ জশ শুনতে পায়, তবে কোনো কক্ষে কেউই ছিল না। জশ ডল্টনের নাম ধরে ডাকতেই বাচ্চাদের হাসির শব্দে সম্পূর্ণ ঘরটা ভরে যায়। একটা বাচ্চা ছেলে হাসতে হাসতে ছুটে পাশ কাটিয়ে চলে যায়। কাউকে দেখতে না পেয়ে জশ তখন নিচে নামে
নিচে কারো শীষ বাজানোর শব্দ সে শুনতে পাচ্ছে। যশ দেখে নিচে একটা পরিবার ছিল। সোফায় বসে আছে দুজন এবং একজন পাশে দাঁড়ানো। সকলেই একদম ঝুমে ছিল, যেন কোনো একটা মূর্তি। একজন লোক যে কিনা পেপার নিয়ে বসেছিল, তার পাশে একটা মেয়ে এবং একটা মহিলা যে কোনো কাজ করতে গিয়ে সম্পূর্ণ জমে আছে। তবে যশ লণ্ঠন দিয়ে একটু কাছ থেকে দেখতেই খেয়াল করল শীষটা সেই পেপার হাতে নিয়ে বসে থাকা লোকটা বাজাচ্ছে। আর মহিলারও চোখের পলক পড়ছে, মানে তারা কোনো মূর্তি না। পাশেই আরেকটা মেয়েকে বন্দুক হাতে দাঁড়িয়ে থাকতে দেখে যশ তাকে ডলটনের কথা জিজ্ঞাসা করে এবং তখনই মেয়েটা ভ্যানিশ হয়ে যায়। এবার পরপর 3টে গুলির শব্দ হলে যশ সেখানে গিয়ে দেখে সোফায় আগে দেখা 3 জনকে পরে দেখা সেই মেয়েটা গুলি করে ভয়ঙ্করভাবে হাসছে। এখান থেকে পিছু হাঁটতে গেলে আচমকাই তারা সকলে যশের সামনে চলে এসে ক্রিপি স্মাইল দেয়। সেখান থেকে পালিয়ে গিয়ে যশ ছুটে চলে আসে অ্যাটিকে। অ্যাটিকের দরজা খুলে ভেতরে যেতেই যশ দেখে সেই রেড ডোর। যশের মনে পড়ে এরকমই একটা লাল দরজা ডলটন স্কেচ করেছিল। যশ সেই দরজার কাছাকাছি যেতেই কালির পিছু করা সেই লোকটা এসে তাকে আক্রমণ করে দেয়। যশ সেই আত্মার সাথে হাতাহাতি করে। যখন সে আর পেরে উঠছিল না, তখন যশের শরীরে সেই অস্থিরতার লক্ষণ দেখা দেয়। যশকে এভাবে কষ্ট পেতে দেখে রেনাই সম্পূর্ণ ঘাবড়ে যায়। এলিস এবার যশকে বলে, তুমি পারবে, তুমি তার চেয়েও বেশি শক্তিশালী। সে হচ্ছে আত্মা আর তুমি হচ্ছ জীবিত। এটা শুনেই যশের শরীরে শক্তি এসে পড়ে। যশের এক ধাক্কায় সেই আত্মা দৌড়ে গিয়ে ছিটকে পড়ে যায়। একটা পর্যায়ে যশ সেই রেড ডোরের ভেতরে প্রবেশ করে। যশ ভেতরে গিয়ে দেখে তার স্বপ্নে দেখা সেই মোমবাতি চালানো হল রুম। ভেতরে ডলটনের স্কেচ করা সেই ঘোড়াটা। একটু সামনে যেতেই যশ ডলটনকে দেখতে পায়। ডলটন সেখানে বসে কাঁদছিল, তার পায়ে শেকল পরানো। যশ ডলটনকে শান্ত করে তার আর তার পায়ের বাঁধনটা খুলে দেয়। তবে ডলটন সেই ডিমনকে ভয় পাচ্ছিল। আবারও ইনসিডিয়াসের সেই গানটি বাজতে শুরু করে। ভেতরে যেন কোনো পার্টি চলছে সেই পুতুলগুলোর। এই ফাঁকে যশ ডলটনের দিকে মনোযোগ দিলে ডলটন যশকে বলে, বাবা, সে তোমার দিকে তাকিয়ে আছে। যশ পেছনে ঘুরে তাকাতেই দেখে সেই লাল মুখওয়ালা ডিমনটা তার লম্বা চিপা বের করে তাদের দিকে তাকিয়ে আছে। পরক্ষণেই সেই ডিমন যশের পাশে চলে এসে তার উপর হামলা করে দেয়। সেই ডিমনটা অনেক শক্তিশালী ছিল। ডিমনের এই আক্রমণে যশ বারবার ছিটকে গিয়ে পড়ছিল। সে অবয়বটার পা ছিল ঘোড়ার খুরের মতো। এই সময় বাস্তব পৃথিবীতে যশের সম্পূর্ণ বাড়ি কাঁপতে শুরু করে। যশের কষ্ট হচ্ছিল দেখে লরেন রেনাই ভয় পেয়ে যায়। মারামারির এক পর্যায়ে সুযোগ বুঝে ডলটনকে কোলে তুলে নিয়ে সে পালাতে সক্ষম হয়। এলিস জানায় যশ ডলটনকে পেয়ে গেছে। রেনাই বলে, তাহলে তাকে জাগিয়ে তুলো। এলিস উত্তর দেয়, তাদেরকে নিজেদের ফেরার রাস্তা বের করে নিতে হবে। যশ কোনো মতে ডলটনকে নিয়ে বের হয়ে আসলেও সেই অন্ধকারের মাঝেই তারা আটকে পড়ে, যেখানে শত শত আত্মারা তাদের ঘিরে ফেলেছে। আত্মারাও চায় তাদের আগে তাদের শরীরে প্রবেশ করতে। এই সময় আবারও পুরো বাড়ি কাঁপতে শুরু করে। সব লাইটগুলো ভেঙে যায়। যশের আবারও কষ্ট হচ্ছিল দেখে এলিস রেনাইকে বলে, যশকে এক্ষুনি ডাকো, তাড়াতাড়ি ডাকো। তবে যতক্ষণে যশ আর ডলটন বাড়িতে আসে ততক্ষণে পুরো বাড়ি আত্মারা ঘিরে ফেলেছে। লাইট চলে গিয়ে পুরো বাড়ি অন্ধকারের মাঝে। টাকার এবং স্পেক্স লাইট নিয়ে চেক করার জন্য বের হয়। একটা ড্রয়ার খোলা দেখে সেটা স্পেক্স লাগাতে গেলে সেখান থেকে একটা হাত এসে স্পেক্সের হাতটা টেনে ধরে। এক পর্যায়ে এলিস তাদেরকে বলে ডলটনের কাছাকাছি যেতে এক্ষুনি। লরেন এবং স্পেক্স ছুটে যায় ডলটনের কাছে। গিয়ে দেখতে পায় সব কিছুই ঠিকঠাক আছে, কিন্তু কিছু মুহূর্ত পরেই সেখানে অনেকগুলো আত্মারা এসে দাঁড়িয়েছিল। তাদেরকে দেখে লরেন আর স্পেক্স মিলে দরজাটা লাগিয়ে দিয়ে দরজা আটকে দাঁড়ায়, যেন সেই আত্মারা
ভেতরে আসতে না পারে। এদিকে যশের চারপাশ ঘিরে ফেলেছে সেই আত্মারা। রেনাই তখন সমানে যশকে ডেকেই চলেছে। রেনাইয়ের কণ্ঠ ফলো করে ডলটন ছুটে চলে যায় তার শরীরের দিকে। তবে যশ পেছনে দাঁড়িয়ে পড়ে একটা আয়নার সামনে। যশ আয়নার মধ্যে সেই বুড়ি মহিলাকে দেখতে পায় যাকে সে ছোটবেলা দেখেছিল, এবং তাকে দেখেই সে বলতে শুরু করে, তুমি আমার কাছে কি চাও? এখন আমি আর তোমাকে ভয় পাই না, তুমি চলে যাও এখান থেকে। অন্যদিকে ডলটন নিজের শরীরের দিকে যেতে গেলে সেই লাল মুখের ডিমনটা তার পিছু নেয়। নিচের থেকে ডিমন ডলটনের পা টেনে ধরলে আছড়ে পড়ে কোনো মতে ডলটন পালাতে পালাতে গিয়ে নিজের শরীরের মধ্যে গিয়ে পৌঁছায় এবং তার তখন জ্ঞান ফিরে। এদিকে রেনাই সমানে যশকে ডাকছে। চারপাশ দিয়ে যশকে আত্মারা ঘিরে ফেলেছে। যশ আয়নায় সেই বুড়িকে চিৎকার করে বলছে, আমি আর তোমাকে ভয় করি না, তুমি এখান থেকে চলে যাও। এই টানটান উত্তেজনার মাঝে যশের জ্ঞান ফিরে আসে। সব কিছুই স্বাভাবিক হয়। রেনাই, ডলটন, যশ, লরেন, এলিস, টাকার, স্পেক্স সহ সবাই একটু স্বস্তির শ্বাস ফেলে। ডলটন আর যশের ফিরে আসার খুশিতে সবাই মেতে ওঠে। স্পেক্স আর টাকার নিজেদের সব জিনিসপত্র একে একে প্যাক করছে এবং তারা কি কি শট তুলতে পেরেছে সেটা নিয়েই বাইরে গাড়ির সামনে দাঁড়িয়ে তারা দুজন কথা বলছিল। লরেন রেনাই ডলটনের সাথে আছে। ডলটন অনেক দিন পর পেটুকের মতো খাবার খেয়েই চলেছে, কারণ সে অনেক দিন যাবৎ খায়নি। লরেন বলে সে আর ডলটনকে ঘুমাতেই দিবে না এখন থেকে। রুমে এলিস নিজের জিনিসপত্রগুলো গুছাচ্ছিল। যশ তার সাথে কিছু কথা বলে এবং এলিসের দেওয়া তার সেই ছোটবেলার ছবিগুলো এলিসের হাতে দিয়ে বলে, এগুলোর আর এখন প্রয়োজন নেই, এখন আমার কাছে আমার অতীত আর কোনো ম্যাটার করে না। এলিস সেই ছবিগুলো হাতে নিয়েই চমকে ওঠে। তবে ব্যাপারটা সে যশকে বুঝতে দেয় না, কিন্তু যশের নজর এড়াতে পারে না। এলিস চুপিসারে ব্যাগ থেকে ক্যামেরাটা বের করে হুট করে যশের ছবি তুলে বসে। ছবি তোলার সাথে সাথেই ছবিতে তাকিয়ে এলিস সম্পূর্ণরূপে ভয় পেয়ে যায়। যশ পাগলের মতো ক্ষিপ্ত হয়ে এলিসকে বলে, তুমি এটা কি করলে? তুমি এটা কেন করলে? তুমি তো জানো আমি ছবি তুলতে পছন্দ করি না। এই বলে যশ এলিসের ওপর ঝাঁপিয়ে পড়ে। এলিস তখন সোফায় বসে পড়লে যশ তার গলা টিপে এলিসকে মেরে ফেলে। এলিসের আত্মচিৎকার কারো কানেই পৌঁছায় না। একটু পরে রেনাই সেই রুমে আসলে দেখে এলিস ঘাড় মোটকে সোফায় পড়ে আছে। এটা দেখে রেনাই পাগলের মতো হাতে লাইট নিয়ে যশকে ডাকতে থাকে। যশকে না পেয়ে রেনাই রুমে পড়ে থাকা সেই ক্যামেরাটা হাতে তুলে নিতেই সেই পিকচারটা দেখে তার বুকটা কেঁপে ওঠে। সেখানে ক্যামেরার সেই কালো পোশাকের বুড়ির ছবি। রেনাই বুঝতে পারে যশ আসলে ফিরে আসেনি, তার পরিবর্তে এসেছে সেই বুড়ি। আর ঠিক সেই মুহূর্তেই রেনাইয়ের কাঁধে হাত রাখে যশ এবং সে পেছনে ফিরে তাকাতেই তার সাথে কি হয় তা আমি নিজেও জানি না। এবং এর সাথে শেষ হয় ইনসিডিয়াস 2010 চ্যাপ্টার 1। বাই দ্য ওয়ে, ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর যেটা হলো কথা, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার মনের বেলটা বাজিয়ে অবশ্যই অল সেট করে রাখবেন, তাহলে যে কোনো মুহূর্তে চলে আসতে পারি আপনার ফোনে।